দেখো, আমরা আজকে শুরু করছি গেসিয়াস স্টেটটা। গেসিয়াস স্টেটটা যারা এখন ক্লাস করছে তারা সবাই মোরাললেস একবার পড়ে ফেলেছে। সেখানে গেসিয়াস স্টেটটা আমরা 3টে ক্লাসের মধ্যে যা সিলেবাস আছে, সিলেবাসটা এখানে আমি উল্লেখ করেছি, 3টে ক্লাসের মধ্যে গেসিয়াস স্টেটটা আমরা কমপ্লিট করব। আর 4 নম্বর ক্লাসে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন্স নিয়ে কথাবার্তা বলবো। তাহলে গেসিয়াস স্টেটে তোমাদের 4টে অ্যারাউন্ড ঘন্টাতে রেখে ক্লাস করতে হবে। হ্যাঁ, এবং এখানে অবভিয়াসলি পড়ানোটা বুঝতেই পারছো, আমরা তো গেসিয়াস স্টেট পড়ানোর সময় প্রায় 13-14টা ক্লাস নিই। তার বদলে ওটা 3টে ক্লাস আমি শেষ করবো, আর একটা ক্লাসে জ্যামের প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন সব সলভ করে দেবো। তাহলে মোটামুটি 4টে ক্লাসে যা পড়ানো হয় এখানে একটা ক্লাসে সেটা পড়ানো হবে। সেই জন্য এখানে তো জ্যামের প্রিপারেশন মানে নিশ্চয়ই বুঝতে পারছো খুব ডিটেলিং এর কোনো জায়গা নেই। ডিটেলস তুমি সার্টেনলি অনার্স পড়ানোর সময় পড়েছো। আমরা এখানে যেটা করব মূলত জিনিসটাকে কুইকলি সামারাইজ করে দেবো। আচ্ছা, সিলেবাসটা খেয়াল করো। সিলেবাসটা কি বলছে না, কাইনেটিক মলিকুলার মডেল অফ গ্যাস, কলিশন ফ্রিকোয়েন্সি, কলিশন ডায়ামিটার, মিন ফ্রি পাথ অ্যান্ড ভিসকোসিটি অফ গ্যাসেস, ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন, মলিকুলার ভেলোসিটি, ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, molecular basis of molecular basis of heat capacities, ideal gas and deviations from ideal gas behavior, Van der Waals equation of state, critical state, law of corresponding states। এই হচ্ছে যে টপিকগুলো আমাদের অ্যাকচুয়ালি আজকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, আমরা টপিকটা এখানে পরপর যেরকম ভাবে আছে আমি সেই রকম ভাবে বলবো না। আমরা যেমন করে অনার্সে যেরকম ভাবে পড়ানো হয় সেই মতো করে পরপর করে বলবো। হ্যাঁ, তাহলে দেখবে দিনের শেষে আমাদের ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। আজকে দেখবে আমরা মোটামুটি কিন্তু আলোচনা করবো আইডিয়াল গ্যাস, সেইটা নিয়ে মূলত আলোচনা হবে। কাইনেটিক মলিকুলার মডেল অফ গ্যাস সেটা আমরা বলবো, ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা বলবো, মলিকুলার ভেলোসিটি বলবো। এইটুকু পার্ট আজকে আমরা কভার করবো, যেটা আমি আন্ডারলাইন করে রেখেছি। আচ্ছা, ব্যাপারটা শুরু করার আগে প্রথমে ট্র্যাডিশনাল যে 2-4টে কথাবার্তা বলা যায় সেটা একটুখানি বলে নিচ্ছি। যে স্টেটস অফ ম্যাটার, পদার্থের 4টে অবস্থা: গ্যাসিয়াস স্টেট, লিকুইড স্টেট, সলিড স্টেট, প্লাজমা স্টেট। এদের মধ্যে লিকুইড স্টেট হচ্ছে লিস্ট অ্যাবান্ডেন্ট, আর প্লাজমা স্টেট হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট ইন দ্য ইউনিভার্স। 95% অফ দ্য ইউনিভার্স ইজ কনসিস্ট অফ প্লাজমা স্টেট। জেনারেল প্রপার্টিজ অফ গ্যাসিয়াস স্টেট: ভেরি লং ইন্টারমলিকুলার সেপারেশন, very weak intermolecular attraction, density low, high compressibility, compressibility high মানে হচ্ছে বিটার ভ্যালুটা হচ্ছে খুব হাই, যেখানে বিটাটা হচ্ছে -1/v del v by del p কনস্ট্যান্ট টি। আর এখানে দেখো এই যে আর যদি ইন্টারমলিকুলার সেপারেশন হয় তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা -a/r⁶, অর্থাৎ 1/r⁶ এর সঙ্গে প্রপোর্শনাল হয়। তার মানে পরিষ্কার বুঝতে পারছো আরটা যত ছোট হবে অ্যাট্রাকশনটা তত বেশি হবে, আর আর যদি বড় হয়ে যায় অ্যাট্রাকশনটা তত কমে যাবে। সেখানে ইন্টারমলিকুলার সেপারেশন যদি বেশি হয়ে যাচ্ছে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা ন্যাচারালি কমে যাচ্ছে। আচ্ছা, এবারে যেহেতু ইন্টারমলিকুলার সেপারেশনটা খুব বেশি, তাহলে গিভেন ভলিউমের মধ্যে মাসটা বেশ কম হবে, সেখানে ডেন্সিটি খুব লো হচ্ছে। এটা হাইলি কম্প্রেসেবল হচ্ছে, অর্থাৎ কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার ক্রিয়েট করলে ভলিউমটা তুমি অনেকটা কমাতে পারবে, অর্থাৎ বিটা ভ্যালুটা খুব ছোট। লো ভ্যালু অফ কাপ্পা, কাপ্পা কিন্তু বিটার ইনভার্স হচ্ছে, তাহলে বিটা যদি তোমার হাই হয়ে যায় তাহলে কাপ্পাটা খুব কম হয়ে যাবে। হাই থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট, অর্থাৎ আলফার ভ্যালুটা খুব হাই, আলফাটাকে বলে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট, যেটা বাই ডেফিনেশন 1/v del v by del t কনস্ট্যান্ট টি। আচ্ছা, এদের নো ডেফিনাইট সাইজ অ্যান্ড শেপ। All gases behave more or less identically and hence they have a common equation of state. Our gas molecules have Brownian motion, that is the molecules have a ceaseless and chaotic motion. তাহলে এই যে কথাগুলো বললাম এইগুলো হচ্ছে একটা জেনারেল যে গ্যাসিয়াস স্টেট তার জেনারেল প্রপার্টিজের মধ্যে পড়ে। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করে দেবো এম্পিরিক্যাল গ্যাস লসগুলো। যে এম্পিরিক্যাল গ্যাস লসগুলো সত্যি কথা বলতে তুমি ছোটবেলা থেকে পড়ে আসছো, 9-10 থেকে পড়ে আসছো, 11-এ পড়েছো, আবার গ্র্যাজুয়েশনেও তোমরা পড়েছো। 7টা এম্পিরিক্যাল গ্যাস লস আছে। একটা হচ্ছে বয়েলস ল, তারপরে চার্লস ল, গেলুসাক্স ল অফ প্রেশার, অ্যাভোগাড্রোস ল। এবারে এই যে বয়েলস ল, চার্লস ল আর অ্যাভোগাড্রো ল, এই তিনটাকে মিশিয়ে একটা কম্বাইন্ড গ্যাস ল করতে হয়, সেখান থেকে ইকুয়েশন অফ স্টেট অফ অ্যান আইডিয়াল গ্যাস সেটা পাওয়া যায়।
তারপর ডাল্টনস ল পার্শিয়াল প্রেশার আমাদের পড়তে হয়, আমাগাস ল পার্শিয়াল ভলিউম পড়তে হয়, আর বেশি এমফাসিস দিয়ে গ্রাউন্ডস ল অফ ডিফিউশনটাকে পড়তে হয়। আচ্ছা, এখানে এই যে এই লগুলোকে এম্পিরিক্যাল গ্যাস লস বলা হচ্ছে। এম্পিরিক্যাল গ্যাস লস মানে হচ্ছে কিছু ল যেগুলো সেই রেসপেক্টে কোনো ডেরিভেশন নেই, আমরা ডেইলি লাইফে যে সমস্ত এক্সপেরিমেন্ট গ্যাদার করছি বা এক্সপেরিমেন্টাল অবজারভেশন, তার জেনারেলাইজেশন হচ্ছে এম্পিরিক্যাল লসগুলো। আর অ্যাবিনিশিও মানে একদম ফান্ডামেন্টাল পার্টিকেল থেকে কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন করে যে লগুলো পাওয়া যায় তাকে অ্যাবিনিশিও ল। আর সেমি এম্পিরিক্যালটা তার মাঝামাঝি। হ্যাঁ, এম্পিরিক্যাল এবং অ্যাবিনিশিওর মাঝামাঝি। যেমন হুকেল মলিকুলার অরবিটাল থিওরি, সেটা হচ্ছে তোমার কিছুটা এক্সপেরিমেন্টাল অবজারভেশন বা এক্সপিরিয়েন্স থেকে আর কিছুটা কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন করে করা হয় এটা। তাহলে আমি প্রথমে এম্পিরিক্যাল যে গ্যাস লসগুলো আছে এবং তার মতো করে যে বিভিন্ন রকমের প্লট হয় সেগুলো একটুখানি দেখে নিতে চাইছি। প্রথমে বয়েলস ল। দেখো, বয়েলসটা তোমাকে দেখতে হবে কে কে কনস্ট্যান্ট থাকে। কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট থাকে, আর গ্যাসটা নন রিঅ্যাক্টিভ হয়, তখন ভলিউমটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার, ভি প্রপোর্শনাল টু 1/p। যখন তোমার টেম্পারেচার কনস্ট্যান্ট, নাম্বার অফ মোলস বা অ্যামাউন্ট অফ দ্য গ্যাস কনস্ট্যান্ট, আর গ্যাসটা নন রিঅ্যাক্টিভ হবে। তাহলে ভি যদি প্রপোর্শনাল টু 1/p হয়, তাহলে ভিটা ইকুয়াল টু তুমি লিখতে পারো k/p, অর্থাৎ পিভি ইকুয়াল টু কে, অর্থাৎ পিভিটা তোমার কনস্ট্যান্ট হয়ে গেল। আচ্ছা, এবারে বয়েলসটার বিভিন্ন রকমের প্লট সম্ভব, প্রত্যেকটা প্লট তোমার করা হয়েছে। দেখো, আমি এই কাকে কাকে কনস্ট্যান্ট রেখেছি সেগুলো এখানে উল্লেখ করতে হবে। টি আর এন যদি ফিক্সড হয়, ভি ভার্সেস পি প্লট এরকম দেখতে, পি ভার্সেস ভি প্লট এরকম দেখতে, যেখানে এন আর টি হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, যেহেতু ভলিউমটা প্রেসারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, সেখানে টু সেন্সে এই প্রথম ছবিটাকে লেখা উচিত যে ইন্ডিপেন্ডেন্ট মানে এক্স অ্যাক্সিস সেটা যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রেসার চলবে, আর ওয়াই অ্যাক্সিস যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেখানে ভি চলবে। কিন্তু দেখবে অনেক সময়ই হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস বরাবর পি আর এক্স অ্যাক্সিস বরাবর ভি, এই ছবিটা হচ্ছে বেশি পপুলার বা বেশি কমন। কারণটা হচ্ছে পরবর্তীকালে থার্মোডাইনামিক্সে যখন পিভি টাইপের ওয়ার্কের এক্সপ্রেশন বের করতে হয়, তখন তুমি সেকেন্ড ছবি তোমার ইম্পর্টেন্ট হবে। কিন্তু আমি যে বয়েলসের স্টেটমেন্টটাকে দিচ্ছি যে টেম্পারেচার এবং নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট থাকলে কোনো একটা নন রিঅ্যাক্টিভ গ্যাসের ভলিউমটা ওর উপর অ্যাপ্লাইড প্রেশারের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হচ্ছে। সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা প্রেশার, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ভলিউম, সেই জন্য প্রথম ছবিটাই অ্যাকচুয়ালি করা উচিত। তবে 2 নম্বর ছবিটা বেশি পপুলার। আচ্ছা, এবার দুটো ডিফারেন্ট টেম্পারেচারে করছি। আচ্ছা, একটা জিনিস বলে, এই যে এইগুলোকে বলা আইসোথার্ম বলা হয়, কারণ থ্রু আউট দ্য কার্ভ টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকছে। আর দুটো ডিফারেন্ট টেম্পারেচার দুটো আইসোথার্ম করেছে, তারা মানে একে অপরের সঙ্গে কাট করবে না। আচ্ছা, ভি ভার্সেস 1/p করলে একটা স্ট্রেট লাইন হবে পাসিং টু দ্য অরিজিন। পি ভার্সেস 1/v করলে একটা স্ট্রেট লাইন হবে পাসিং টু দ্য অরিজিন। পিভি ভার্সেস পি প্লট করলে একটা স্ট্রেট লাইন হচ্ছে মানে যেটা প্যারালাল টু পি অ্যাক্সিস। পিভি ভার্সেস ভি প্লট করলো একই রকম ভাবে তোমার একটা প্যারালাল টু ভি অ্যাক্সিস একটা লাইন পেবে। এলএন পি ভার্সেস এলএন ভি যদি তুমি প্লট করো, একটা স্ট্রেট লাইন পাবে যার নেগেটিভ স্লোপ। আর এলএন ভি ভার্সেস এলএন পি প্লট করলে একটা স্ট্রেট লাইন পাবে যার নেগেটিভ স্লোপ। তাহলে দেখো, এইখানে যে 9টা প্লট আমি এঁকেছি, 9টা প্লটেই কিন্তু তোমার অ্যাকচুয়ালি বয়েলস লকে রিপ্রেজেন্ট করে। এবারে এই 9টা প্লটের মধ্যে সব প্লট নিশ্চয়ই লিনিয়ার নয়। দেখো, কিছু লিনিয়ার প্লট আছে, কিছু নন লিনিয়ার প্লট আছে। এই ডিটেলিংটা তোমাদের ভালো করে জেনে নিতে হবে। আচ্ছা, এবারে এই যে এলএনপি ভার্সেস এলএনপি প্লটটা কেন একটা স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ, সেটাকে দেখার জন্য দেখো, বয়েলস ল অনুযায়ী যেহেতু ভিটা ইকুয়াল টু কে বাই পি, তাহলে এলএন ভি ইকুয়াল টু এলএন কে মাইনাস এলএন পি। এবারে যদি তুমি এলএন ভি ভার্সেস এলএন পি প্লট করে একটা স্ট্রেট লাইন হবে যার ইন্টারসেপ্টটা এলএন কে আর স্লোপটা হচ্ছে -1। এটাকে ঘুরিয়ে যদি এলএন পি ভার্সেস এলএন ভি প্লট করতাম, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর এলএন পি, এক্স অ্যাক্সিস বরাবর এলএন ভি প্লট করতাম, আবার একটা স্ট্রেট লাইন হতো যার ইন্টারসেপ্ট এলএন কে আর স্লোপটা হচ্ছে তোমার -1। এটা আচ্ছা, এই সংক্রান্ত দু একটা টার্ম খুব ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই যে একটা কার্ভ মার্কেট, যে কার্ভের টেম্পারেচার থ্রু আউট কনস্ট্যান্ট থাকে তাকে আইসোথার্ম বলা হয়। Usually a PV diagram where temperature remains constant throughout the diagram, হ্যাঁ, এইটা। আর মোর জেনারেলি isotherms are the graphical representation of an isothermal reversible process where temperature remains constant throughout। এটা টু আইসোমার্স কখনো ইন্টারসেক্ট করে না, টু আইসোমার্স নেভার ইন্টারসেক্ট। আচ্ছা, এবার একটা বেলুনকে যখন ব্লো করা হচ্ছে, তার প্রেসার ভলিউম দুটোই বাড়ছে, এখান থেকে মনে হতে পারে বুঝি বয়েলস লটা ভায়োলেটেড হচ্ছে, কিন্তু বাস্তবে অ্যাকচুয়ালি তা নয়। কারণ বয়েলস লয়ের মধ্যে টেম্পারেচার এবং নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট দেখা হয়, কিন্তু একটা বেলুন যখন ফু দেওয়া হচ্ছে, নাম্বার অফ মোলসটা ভেতরে ঢুকছে আর কি। নাম্বার অফ মোলস যেহেতু ঢুকছে, সেই জন্য
তুমি জাস্ট এই যে ভিটা প্রপোর্শনাল টু 1/p হবে সেটা নয়। আচ্ছা, যদি তুমি এরকম নাও যে একটা বেলুনের মধ্যে PCl5 গ্যাস নিয়েছো, তুমি দেখতে পাচ্ছ তার প্রেসার ভলিউম দুটোই বাড়ছে। এক্ষেত্রেও প্রেসার ভলিউম দুটোই বাড়ছে মানেই বয়সটা ভায়োলেটেড হচ্ছে সেরকম না। এক্ষেত্রে এটা হচ্ছে PCl5 1 মোল থেকে যদি তুমি নাও, সেটা ডিসোসিয়েট করে যখন PCl+Cl2 তৈরি করছে তখন নাম্বার অফ মোলস 2 হয়ে যাচ্ছে। তার মানে নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট থাকবে বলেছিলাম, নাম্বার অফ মোলস এখানেও কনস্ট্যান্ট থাকছে না। এটা মানে এটা রিঅ্যাক্টিভ গ্যাস বলেই PCl5 ভেঙে গিয়ে 1 মোল থেকে 2 মোল তোমার তৈরি করছে। নাম্বার অফ মোলস বেড়ে গেল মানে প্রেসার ভলিউম দুটোই তোমার বাড়বে। তাহলে এই বয়েলস ল সংক্রান্ত আরো কতগুলো অ্যাডিশনাল ইনফরমেশন বলে দিলাম। আইসোটোপ কাকে বলে বুঝলাম, দুটো আইসোটোপ ইন্টারস্টেট করে না সেটাও বুঝলাম। একটা বেলুন যখন ব্লো করা হয় তখন প্রেসার ভলিউম দুটোই বাড়ছে, তার মানে এই নয় যে বয়েলস ল ভায়োলেটেড হচ্ছে। আর একটা ক্লোজ বেলুনের মধ্যে PCl5 গ্যাস রেখে যদি সেটা ডিসোসিয়েট করে PCl+Cl2 তৈরি হয়, তাহলে তোমার এখানে প্রেসার ভলিউম দুটোই বাড়ছে, অ্যাপারেন্টলি মনে হবে বয়েলস লটা বুঝে ভায়োলেটেড হয়েছে, কিন্তু বাস্তবে তা নয়। এক্ষেত্রে নাম্বার অফ মোলসটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট থাকছে না বলে এই সিচুয়েশনটা হচ্ছে। কিন্তু বয়েলস লতে পূর্ব কন্ডিশনটা হচ্ছে টেম্পারেচার এবং নাম্বার অফ মোলসটা কনস্ট্যান্ট থাকবে। আর এবারে চলে এসো চার্লস ল। চার্লস লতে কনস্ট্যান্ট রাখবো প্রেসার কনস্ট্যান্ট, নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট এবং নন রিঅ্যাক্টিভ গ্যাস নিতে হবে। এক্ষেত্রে ভলিউমটা অ্যাবসলিউট টেম্পারেচারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে টেম্পারেচার তুমি কেলভিনে নাও তাহলে ভিটা প্রপোর্শনাল টু টেম্পারেচার, ভি ইকুয়াল টু কেটি হয়ে গেল এটা। আর এবারে এইখান থেকে যদি ভি ভার্সেস টেম্পারেচার ইন কেলভিন প্লট করা একটা স্ট্রেট লাইন হবে পাসিং টু অরিজিন, যার স্লোপটা হচ্ছে কে এবং যার ইন্টারসেপ্ট হচ্ছে 0 কেলভিনে, 0 কেলভিনে গেছে এটা বেঁচে। আর এবারে যদি আমি টেম্পারেচারটা কেলভিনের বদলে ডিগ্রি সেন্টিগ্রেডে করি, দেখো কোনো একটা স্কেলে ডিগ্রি সেন্টিগ্রেডে টেম্পারেচারটা হচ্ছে কেলভিন করে টেম্পারেচার -273 এটা। যেমন ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে এটা বেশি 273 -273, 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373 -273 ইত্যাদি। তাহলে তাহলে এবারে দেখো এখানে টিটাকে লিখে ফেলতে পারছি কি স্মল টি প্লাস 273। তাহলে দেখো চার্লসটা দাঁড়িয়ে গেল ভি ইকুয়াল টু কে ইন্টু টি প্লাস 273। তাহলে এখন দেখো 273 কে ভার্স কেটি, তাহলে ভি ভার্সে যদি কেটি তুমি প্লট করো একটা ট্রেন লাইন হবে যার পজিটিভ ইন্টারসেপ্ট 273 কে আর স্লোপটা হচ্ছে কে এটা। তখন এরকম ছবি তুমি দেখতে পাচ্ছ এটা। তাহলে চার্লস ল ভি ভার্সেস টেম্পারেচার ইন কেলভিন প্লট করলে স্ট্রেট লাইন পাসিং টু দ্য অরিজিন হবে, আর টেম্পারেচার ভার্স ভলিউম ভার্সেস টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড যদি করো তাহলে দেখো এইটা যেমন 0 কেলভিনে গিয়ে 0 হচ্ছে, এটা যে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে তোমার 0 হবে এটা। তাহলে দেখো চার্লস ল আমি ভি ভার্সেস ক্যাপিটাল টি আর ভি ভার্সেস স্মল টি, ভি ভার্সেস টেম্পারেচার ইন কেলভিন আর ভি ভার্সেস টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড তাকে আমি এটাকে এঁকে দিলাম। নেক্সট চলে এসো গেলুসাক্স ল অফ প্রেসার। গেলুসাক্স লতে ভলিউম কনস্ট্যান্ট, নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট আর নন রিঅ্যাক্টিভ গ্যাস যেখানে প্রেসারটা প্রপোর্শনাল টু টেম্পারেচার, মানে অ্যাভোগাড সরি এর আগে চার্লস লতে যেমন ভলিউমটা প্রপোর্শনাল টু টেম্পারেচার, এখানে প্রেসারটা প্রপোর্শনাল টু টেম্পারেচার, পি ইকুয়াল টু কেটি। এবারে একই রকম ভাবে পি ভার্সেস টেম্পারেচার কেলভিন প্লট করলে একটা স্ট্রেট লাইন হবে যার পাসিং টু দ্য অরিজিন, যার স্লোপটা হচ্ছে তোমার কে। আর যদি তুমি টেম্পারেচারটা এতে নিয়ে নাও, কেটে যাচ্ছে, তাহলে কথা কেটে যাচ্ছে সে কি কত কাটার কথা না, মানে এমনি ইন্টারনেট ঠিক আছে দেখছি। কি জানি আমি ঠিকই থাকার কথা বুঝলি, কেটে কেটে যাচ্ছে, মানে সবাইয়ের জন্যই কেটে যাচ্ছে। হ্যালো, ঠিক আছে তো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যেটা হচ্ছিল যে তুমি যদি দেখো মানে প্রেসার ভার্সেস টেম্পারেচার কেলভিন প্লট করলে আবার স্ট্রেট লাইন পাসিং টু অরিজিন হবে, আর প্রেসার ভার্সেস টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডে প্লট করলে একটা স্ট্রেট লাইন হবে যার পজিটিভ ইন্টারসেপ্ট থাকবে 276 কে, আর তার যেটা যেখানে গিয়ে প্রেসারটা 0 হচ্ছে সেটাকে -273 ডিগ্রি সেন্টিগ্রেড এটা। আচ্ছা, নেক্সট চলে এসো 4 নম্বর, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল কি বলছে না একই চাপ এবং তাপমাত্রা সমায়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। ইফ টু গ্যাসেস আর ইন সেম টেম্পারেচার অ্যান্ড সেম প্রেসার
দেন ইকুয়াল ভলিউম অফ দিস টু গ্যাসেস কন্টেন ইকুয়াল নাম্বার অফ মলিকুলস। এটা তার মানে বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে যে তোমার মোলার ভলিউম, যেটা প্রথম গ্যাসের জন্য তার ভলিউম ডিভাইডেড বাই তার নাম্বার অফ মোল, সেকেন্ড গ্যাসের ক্ষেত্রে তার ভলিউম ডিভাইডেড বাই তার নাম্বার অফ মোল, যেটাকে মোলার ভলিউম বলা হচ্ছে, সেটা বেসিক্যালি তোমার কনস্ট্যান্ট থাকছে। বা ইন আদার ওয়ে এটা অনেক সময় তুমি বলতে পারো ভলিউমটা প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস। ভলিউমটা প্রপোর্শনাল টু নাম্বার অফ মোল। আর অ্যাভোগাড্রো লতে হচ্ছে তোমার টেম্পারেচার প্রেসার এই দুটোকে তোমার কনস্ট্যান্ট রাখতে হচ্ছে। তাহলে কোন ক্ষেত্রে কাকে কনস্ট্যান্ট রাখবে সেটা তোমায় দেখে নিতে হবে। আর এখানে মোল এই যে কনসেপ্টটা, সেটা বেসিক্যালি একটা কোয়ান্টিটি যার মধ্যে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক মলিকুলস থাকে, সেটা হচ্ছে তোমার 1 মোল। আচ্ছা, এবারে এই যে চার্লস ল, বয়েলস ল এবং অ্যাভোগাড্রোস ল। বয়েলস ল বললো ভলিউম প্রপোর্শনাল টু 1/p when n আর t ফিক্সড। চার্লস ল বলে v proportional to t when n আর p fixed। আর অ্যাভোগাড্রোস ল বলে v proportional to n when p and t fixed। কম্বাইনিং দিস থ্রি লজ আমি কি পাচ্ছি না, ভিটা প্রপোর্শনাল টু এন টি বাই পি যখন সবাই ভ্যারি করবে, পি টি এন সবাই যদি ভ্যারি করে তাহলে ভি প্রপোর্শনাল টু এন টি বাই পি হয়ে যাচ্ছে। এবার এই প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট আমি আর বলছি, সেখান থেকে ভি ইকুয়াল টু এনআরটি হয়ে গেল। এই যে আর যেটা এখানে প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট, তার ভ্যালুটা এক্সপেরিমেন্টালি মেজার করা হয়েছে, যাকে বলা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের ভ্যালুটা তুমি যদি এসআই কে দেখো 8.314 জুল পার কেলভিন পার মোল, ক্যালোরিতে দেখলে 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল, আর্গে দেখলে 8.314 × 10⁻7 আর্গ পার কেলভিন পার মোল, আর লিটার অ্যাটমসফিয়ারে দেখলে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। অর্থাৎ আটটা বিভিন্ন ইউনিটে আমি এক্সপ্রেস করলাম। আচ্ছা, আটটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তাকে যদি অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে তুমি ভাগ করে দাও তাহলে পাবে হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট। তাহলে বোলম্যান কনস্ট্যান্ট কেবি, যেটা হচ্ছে আর বাই এন অ্যাভোগাড্রো, যেটা 1.38 × 10⁻−0.23 জুল পার কেলভিন। মানে যে আটটার ভ্যালুটা দেওয়া আছে আর অ্যাভোগাড্রো কনস্ট্যান্টের ভ্যালু আছে, তুমি ভাগ করে দেবে, ভাগ করলে তুমি বোলম্যান কনস্ট্যান্টটা পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার তুমি জানো, যে একটা নন রিঅ্যাক্টিভ যদি গ্যাস মিক্সচার না, যদি টেম্পারেচার ভলিউম কনস্ট্যান্ট দেখায়, তার টোটাল প্রেসারটা হচ্ছে যে গ্যাসগুলোকে তার পার্শিয়াল প্রেসারের যোগফলের সঙ্গে সমান। পি প্রপোর্শনাল পি ইকুয়াল টু সামেশন ওভার আইপিআই, যেখানে পিআইটা পার্শিয়াল প্রেসার অফ দ্য আইগেন গ্যাস। আর টোটাল প্রেসার যদি পি হয় তাহলে কোন একটা গ্যাসের পার্শিয়াল প্রেসার পিআইটা হচ্ছে এক্সআই ইন্টু পি হয়ে যায়। এক্সআইটা হচ্ছে মোল ফ্র্যাকশনস অফ দ্য আইএস গ্যাস, পি হচ্ছে টোটাল প্রেসার, আর পিআইটা হচ্ছে তোমার এটা পার্শিয়াল প্রেসার অফ দ্য আইএস গ্যাস। যেমন ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার আছে, ঠিক একই রকম ভাবে অ্যামাগাস ল অফ পার্শিয়াল ভলিউম আছে। এক্ষেত্রে যেমন টি আর ভি ফিক্স থাকলে টোটাল প্রেসারটা হচ্ছে পার্শিয়াল প্রেসারের যোগফলের সঙ্গে সমান। এখানে হচ্ছে টেম্পারেচার এবং প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, টোটাল ভলিউমটা হচ্ছে পার্শিয়াল ভলিউমগুলো যোগফলের সঙ্গে সমান। আর পার্শিয়াল ভলিউমটা তুমি লিখতে পারো এক্সআই ইন্টু ভি, যেখানে ভিটা টোটাল প্রেসার আর এক্সআইটা হচ্ছে তোমার মোল ফ্র্যাকশন। ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার আর অ্যামাগাস ল অফ পার্শিয়াল ভলিউম তুমি পাশাপাশি দেখে নিও। তারপর হচ্ছে গ্রাহামস ল অফ ইফিউশন। গ্রাহামস ল অফ ইফিউশন বলে, ধরো একটা কন্টেনার আছে যেখানে ছোট্ট ফুটো আছে, ভেতরের প্রেসার অনেক বেশি, বাইরের প্রেসার অনেক কম। তাহলে তুমি দেখবে রেট অফ ইফিউশনটা সেটা হচ্ছে 1/√of মোলার মাস, মানে মোলার মাসের স্কোয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এটা এটা তাহলে এবারে তার মানে এটা দাঁড়াচ্ছে দুটো গ্যাস, ধরো একজনের মোলার মাস M1 আরেকজনের মোলার মাস M2, তাদের রেট অফ ইকুয়েশন যদি R1 এবং R2 হয়, তাহলে এই ইকুয়েশন তুমি বলে দিচ্ছি R1/R2 = M2/M1। দেখো এটা পাল্টে গেছে, কিন্তু এই স্কোয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, কিন্তু R1/R2 √M2/M1 হয়ে যায়। আচ্ছা, এই লটা অ্যাকচুয়ালি ব্যবহৃত হয় আইসোটোপ সেপারেট করতে। মানে তুমি বুঝতেই পারছো যে আইসোটোপসগুলোকে কোনো কেমিক্যাল রিয়াকশন দিয়ে সেপারেট করা অসুবিধে, কিন্তু আইসোটোপগুলো মোলার মাসে কিছু ডিফারেন্স আছে, সেখানে যার মোলার মাস কম, হ্যাঁ, সে অ্যাকচুয়ালি তোমার মোলার মাসের কম, তার ভেলোসিটিটা বেশি, সে সহজে বেরিয়ে যাবে। হ্যাঁ, সেই মতো করে যেটা ভারী সেটা তোমার রয়ে যাবে, আর যেটা হালকা তোমার বেরিয়ে যাবে। এইভাবে কোনো একটা দুটো আইসোটোপকে আলাদা করতে পারছো, বা কোনো একটা রিকোয়ার্ড আইসোটোপকে তুমি কনসেন্ট্রেট করতে পারছো। তাহলে দেখো যে এম্পিরিক্যাল যে 7টা ল, সেই 7টা ল আমি পরপর করে বলে দিলাম। তা দেখো যে এম্পিরিক্যাল 7টা ল বলা হয়েছে, 7টা ল কোনো কিছু বুঝতে তোমাদের অসুবিধা আছে? ঠিক আছে, এগুলো সব জানা আছে নিশ্চয়ই, অনেকদিন থেকে দেখছো এগুলো। এটা আচ্ছা, এবারে চলে এলো মাস ডেনসিটি। মাস ডেনসিটি মানে হচ্ছে ওয়েটকে ভলিউম দিয়ে ভাগ করলে, বা মাসকে ভলিউম দিয়ে ভাগ করলে মাস ডেনসিটি হয়ে যায়। যা সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, এসআই ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব। মানে ইউনিটগুলো সিজিএস এ করলে গ্রাম পার সেন্টিমিটার কিউব, এসআই এ করলে তোমার
এটা লিখে দিই একটুখানি। এটা হচ্ছে সিজিএস ইউনিট হচ্ছে এটা, আর এসআই ইউনিট কেজি পার মিটার কিউব। আচ্ছা, এবার আইডিয়াল গ্যাসের জন্য তোমার পিভি ইকুয়াল টু এনআরটি ছিল। এই ইকুয়েশনটাকে অন্যরকম ভাবে লেখা যায়, এনটা হচ্ছে নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস মানে কি ওজন ডিভাইডেড বাই তার মোলার মাস, এটা নাম্বার অফ মোলস দিয়ে দেবে, তাহলে পিভি ইকুয়াল টু ডব্লিউ বাই এম ইন্টু আরটি হলো। আচ্ছা, এবারে ডেনসিটিটা কি? ডেনসিটিটা হচ্ছে ডব্লিউ বাই ভি। তা ডেনসিটি যদি ডব্লিউ বাই ভি হয়, তাহলে এখান থেকে ডব্লিউ বাই ভি করে সেটা পিএম বাই আরটি হয়ে যায়। রো ইকুয়াল টু হয়ে গেল তোমার পিএম বাই আরটি বা পিএম ইকুয়াল টু রো আরটি। সেটা তোমার আইডিয়াল গ্যাসের জন্য আরেকটা ইকুয়েশন আসছে। আচ্ছা, ভেপার ডেনসিটি যেটা মানে বাষ্প ঘনত্ব, ভেপার ডেনসিটি হচ্ছে মোলার মাস অফ এ ভেপার অর গ্যাস ডিভাইডেড বাই মোলার মাস অফ হাইড্রোজেন গ্যাস। এটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি হয়, কোনো একটা ভেপার বা গ্যাসের মোলার মাস ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের মোলার মাস, এটা ভেপার ডেনসিটি। আর হাইড্রোজেন গ্যাসের মোলার মাস যদি 2.016 গ্রাম পার মোলার, সেটা মোলার মাস অফ এ গ্যাস হচ্ছে ডি ইন্টু 2.016 গ্রাম পার মোল। তো তুমি যদি ভেপার ডেনসিটি জানো, তো সেখান থেকে মোলার মাস বের করে নিতে পারছো। তাহলে মোলার মাসটা যে ভেপার ডেনসিটি প্রায় দ্বিগুণ হয়। আচ্ছা, এবারে যদি তোমার ডিসোসিয়েশন হয় বা অ্যাসোসিয়েশন হয়, তাহলে তুমি অ্যাবনর্মাল ভেপার ডেনসিটি পাও। তাহলে আমি বললাম এক্স হচ্ছে নাম্বার অফ মোলস অবটেন ফ্রম ডিসোসিয়েশন অফ ওয়ান মোল অফ দ্য সাবস্টেন্স, মানে ডিসোসিয়েশন হচ্ছে আর কি সেরকম। তাহলে যেমন ধরো এখানে যে পিসিএল5 ভেঙে গিয়ে পিসিএল3 প্লাস সিএল2 হচ্ছে, আলফা যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয়, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম এটা 1 মাইনাস আলফা ইন্টু সি, এটা আলফা সি, এটা আলফা সি, এটা। আচ্ছা, এবারে যদি ডি প্রাইমটা হচ্ছে ভেপার ডেনসিটি অ্যাট ইকুইলিব্রিয়াম হয় যখন ডিসোসিয়েশনটা হচ্ছে, আর ডিটা হচ্ছে ভেপার ডেনসিটি হয় দেয়ার ইজ নো ডিসোসিয়েশন, যদি এরকম হয়, তাহলে আলফা ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা হয় ডি মাইনাস ডি প্রাইম বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু ডি প্রাইম। ডি প্রাইমটা হচ্ছে ভেপার ডেনসিটি অ্যাট ইকুইলিব্রিয়াম, মানে এক্সপেরিমেন্টাল ভেপার ডেনসিটি অ্যাট ইকুইলিব্রিয়াম, আর ডিটা হচ্ছে তোমার ভেপার ডেনসিটি হোয়েন দেয়ার ইজ নো ডিসোসিয়েশন। তখন ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফাটা হয়ে যাবে ডি মাইনাস ডি প্রাইম বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু ডি প্রাইম। এক্সটা কি? এক্সটা হচ্ছে নাম্বার অফ মোলস অবটেন ফ্রম ডিসোসিয়েশন অফ ওয়ান মোল অফ দ্য সাবস্টেন্স। তাহলে এই যে অ্যাবনর্মাল ভেপার ডেনসিটি, সেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম পড়ে, ভেপার ডেনসিটি থেকে আমার নিউমেরিক্যাল প্রবলেম পড়ে। আচ্ছা, অ্যাভারেজ মোলার মাস, যেমন ধরো এয়ার একটা গ্যাস মিক্সচার আর কি, সেখান থেকে অ্যাভারেজ মোলার মাস বের করবে কি সামেশন বাড়াই এক্সআই এমআই। এক্সআই হচ্ছে মোল ফ্র্যাকশনস অফ দ্য আইগেস গ্যাস হ্যাভিং মোলার মাস এমআই। এবার ধরো এয়ারে নাইট্রোজেন অক্সিজেন আছে, নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন হচ্ছে 4/5, অক্সিজেনের মোল হচ্ছে 1/5। নাইট্রোজেনের মোলার মাস 28 গ্রাম পার মোল, অক্সিজেনের 32 গ্রাম পার মোল। তাহলে এই ইকুয়েশনে যদি বসিয়ে দাও, অ্যাভারেজ মোলার মাসটা হয়ে যাবে 4/5 ইন্টু 28 প্লাস 1/5 ইন্টু 32 গ্রাম পার মোল, অর্থাৎ 28.8 গ্রাম পার মোল। এটা অ্যাভারেজ মোলার মাস, যখন একটা মিক্সচার থাকবে তুমি অ্যাভারেজ মোলার মাসটা তুমি ব্যবহার করবে। দেখো, এইটা হচ্ছে যতখানি বলা হলো, এইটা মোটামুটি ভাবে তোমার মানে একদম প্রথমে এম্পেরিক্যাল গ্যাস ল বা শুরুতে তোমার যে কোনো একটা গ্যাসিয়াস স্টেট যখন ডিসকাশন হচ্ছে, শুরুতে যে কথাবার্তাগুলো বলা হয় সেগুলো আমরা বললাম। তো 7টা এম্পেরিক্যাল গ্যাস লস যেমন বলেছি, সেখান থেকে আমি আইসোথার্মের কথা বলেছি, দুটো আইসোথার্ম ইন্টারসেক্ট করে না, এসব কথাবার্তা বলেছি। তারপরে হচ্ছে তুমি তার সঙ্গে সঙ্গে মাস ডেন্সিটি, ভেপার ডেন্সিটি এবং অ্যাবনর্মাল ভেপার ডেন্সিটি, এই 3টে অ্যাডিশনাল টার্ম এখানে ইন্ট্রোডিউস করে দিলাম। মোলার মাসের থেকে সঙ্গে ভেপার ডেন্সিটি সম্পর্ক আমি বুঝিয়ে দিলাম। ডিগ্রি অফ ডিসোসিয়েশনের সাথে ভেপার ডেন্সিটি কি সম্পর্ক, হ্যাঁ, সেটা আমি এই ইকুয়েশনে জাস্ট করে দিয়েছি। আলফা হচ্ছে ডি মাইনাস ডি প্রাইম বাই এক্স মাইনাস ওয়ান টু ডি প্রাইম। দেখবি যখন নিউমেরিক্যাল প্রবলেম করবে এই ফর্মুলা তোমার কাজে লাগছে। আর অ্যাভারেজ মোলার মাসটা বললাম যে যদি মিক্সচার থাকে তাহলে অ্যাভারেজ মোলার মাস এরকম ভাবে বের করতে হয়। তো দেখো, তাহলে প্রথমে একটা পার্ট আমরা আলোচনা করলাম, যেটা ওই একদম গ্যাসিয়াস স্টেট যখন পড়ানো হয় মোটামুটি ভাবে প্রথম লেকচারে যতটা পার্ট কভার করা হয় সেইটা দেখো আমরা বলে ফেললাম। বলো তোমাদের এই যে যতটুকু বলা হয়েছে এখানে কারো কিছু বুঝতে অসুবিধা আছে নাকি? ঠিক আছে, হয়েছে? আচ্ছা, আর এবারে চলে আসছি গ্যাসের গতীয় তত্ত্ব বা কাইনেটিক থিওরি একবার, যেটা আমরা মূলত সেকেন্ড লেকচারে আলোচনা করি। আচ্ছা, সেখানে বেসিক অ্যাজাম্পশন যেটা, সেটা হচ্ছে যে ইট কনসিস্ট অফ হিউজ নাম্বার অফ মলিকুলস হুইচ আর ইন সিরিজ এন্ড কাউটিং মোশন, দেয়ার স্পিড মে রেঞ্জ ফ্রম 0 to ইনফিনিটি। মানে একটা গ্যাসিয়াস সিস্টেম, সেটা হিউজ নাম্বার অফ ছোট ছোট পার্টিকেল, যাকে মলিকুলস বলা হয়, তার কম্বিনেশন, যে মলিকুলসগুলো তার অবিরাম অবিশ্রান্ত গতি আছে, সিরিজ এন্ড কাউটিং মোশন আছে, এবং তাদের স্পিডটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। আচ্ছা, তাদের পয়েন্ট মাস অর্থাৎ ভলিউমটা নেগলিজিবলি স্মল হয়।
এগুলো। আর নো ইন্টারমলিকুলার ইন্টারাকশনস, পোটেনশিয়াল এনার্জি জিরো, মানে কাইনেটিক্সের বেসিক অ্যাজাম্পশনে গ্যাস মলিকুলগুলোর মধ্যে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন থাকা চলবে না, পোটেনশিয়াল এনার্জিটা জিরো হবে। পলিউশনস আর ইলাস্টিক, তোমার যখন গ্যাস মলিকুলগুলো দেওয়ালের সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে ধাক্কা দেয়, তখন যে ধাক্কাগুলো সেগুলো স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক। ইন বিটুইন টু collisions the molecules move in a straight line in between two successive collisions বলতে হবে। আচ্ছা ঠিক আছে, in between two collisions the molecules move in a straight line, দুটো কলিশন যখন হলো সে এদিক ওদিক বেঁকে গেল, কিন্তু একটা কলিশন থেকে আরেকটা কলিশনের যে মাঝের দূরত্বটা সেইটা কিন্তু সে সরল রেখাতেই যাচ্ছে। আর ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস পি হচ্ছে 1/3 রো সিআরএমএস স্কোয়ার। এটা তোমাদের খুব পপুলার ইকুয়েশন জানো, ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস পি ইকুয়াল টু 1/3 রো সিআরএমএস স্কোয়ার বা 1/3 mn বাই ভি সিআরএমএস স্কোয়ার, যেখানে এমটা হচ্ছে মাস অফ দ্য সিঙ্গেল মলিকুল, এন হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুলস এটা। আচ্ছা এখানে সিআরএমএসটা হচ্ছে রুট মিন স্কোয়ার স্পিড এটা। আর এই যে ইকুয়েশনটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ শেপ অফ দ্য কন্টেনার, অর্থাৎ এর ডেরিভেশনটা তুমি হয়তো কিউবিক কন্টেনার ধরে করেছো, কিন্তু কিন্তু স্পেরিক্যাল কন্টেনার ধরে করতে বা সিলিন্ড্রিক্যাল কন্টেনার ধরে করতে বা কোনো একটা আরবিট্রারি শেপের যদি কন্টেনার দিয়েও তুমি করতে, তাহলে কিন্তু তুমি দেখতে পেতে যে এই এই যে ইকুয়েশনটা ফান্ডামেন্টাল ইকুয়েশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেটা শেপ অফ দ্য কন্টেনারের উপর নির্ভর করে। আচ্ছা এবারে এই যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের প্রেশারটা জেনারেটেড হচ্ছে কেমন করে না, গ্যাস মলিকুলগুলো যেমন নিজেদের মধ্যে ধাক্কা দেয়, কি করে দেওয়ালেও ধাক্কা দেয়। দেওয়ালে ধাক্কা দিলে প্রতি একক টাইমে প্রতি একক ক্ষেত্রফলে একটা মোমেন্টামের চেঞ্জ হচ্ছে, সেই মোমেন্টামের চেঞ্জ পার ইউনিট টাইম, মোমেন্টামের চেঞ্জ পার ইউনিট টাইম সেটাই তোমার ফোর্স দিল, আর ফোর্স পার ইউনিট এরিয়া সেটা তোমার বেসিক্যালি প্রেশার দিয়ে দিল। তো কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে প্রেশার যখন তার ডেরিভেশন তো আমাদের করতে হবে না, প্রেশারটা ওই রকম ভাবে করা হয়। আর টেম্পারেচার ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, সেখানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি 3/2 কেটি হয়, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল সেটা হচ্ছে 3/2 কেটি হয়। এটা যদি পার মোল হয়ে যেত তাহলে 3/2 আটটি হয়ে যেত। এখান থেকে তুমি টেম্পারেচার এবং কাইনেটিক এনার্জির সম্পর্ক প্রপোর্শনাল সেটা তুমি পেয়ে যাবে। আর এই যে মানে বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস পি ইকুয়াল টু 1/3 রো সিআরএমএস স্কোয়ার, এইখান থেকে তুমি মানে এম্পিরিক্যাল গ্যাস লস যেগুলো, সেই এম্পিরিক্যাল গ্যাস লসগুলো কিন্তু তুমি ডিরাইভ করতে পারো। মানে দেখবে এটা আমাদের পড়ানোর সময় পড়ানো হয়, কাইনেটিক থিওরি গ্যাসের বেসিক ইকুয়েশন থেকে এম্পিরিক্যাল গ্যাস লগুলো ডেরিভেশন তুমি করতে পারা যায়। আর কোন একটা গ্যাস যে এই কাইনেটিক থিওরি অফ গ্যাসের সমস্ত অ্যাজাম্পশনগুলো ওবে করে তাকে বলা আইডিয়াল গ্যাস। তুমি পরে দেখবে যে বাস্তবে গ্যাসগুলো কিন্তু কাইনেটিক এনার্জি অফ গ্যাসের যে অ্যাজাম্পশনগুলো আছে সেই অ্যাজাম্পশনগুলো সবগুলো সে মেনে চলে না, কিন্তু যে গ্যাস এই কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে পস্টুলেটগুলো সবকটা মেনে চলে সেটাই হচ্ছে তোমার আইডিয়াল গ্যাস। যেমন ধরো তাদের মধ্যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন থাকবে না, তারা সব পয়েন্ট মাসেস হবে, এগুলো সব ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আর কি এইগুলো। আচ্ছা তাহলে এই যে পার্টটা কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেটা হয়তো পড়ানোর সময় একটা ফুল ক্লাস আমাদের দিতে হয়, কিন্তু যে ইনফরমেশনগুলোকে মাথায় রাখতে হবে সেই ইনফরমেশনগুলো সিম্পল কিছু ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো হচ্ছে আমি কুইকলি সামারাইজ করে দিচ্ছি। আচ্ছা এবারে যে পার্টটা যেটা আমরা বেশ কতগুলো ক্লাস ধরে পড়াই, মানে 2-3টে ক্লাস ধরে পড়াই, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল স্পিড আর ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা প্রথমে ওয়ান ডাইমেনশনে স্পিড বলা যাবে না, ভেলোসিটি বলতে হবে। তাহলে আমরা এরকম একটা প্রশ্ন দিয়ে স্টার্ট করি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল উইদিন দ্য রেঞ্জ সামথিং টু সামথিং। এবারে ওয়ান ডাইমেনশনে মানে একটা লাইন বরাবর মলিকুল মুভ করছে, সেই জন্য আমি এরকম একটা প্রশ্ন করছি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি উইদিন দ্য রেঞ্জ ইউ এন ইউ প্লাস ডিউ। সেটা হচ্ছে এরকম একটা ফর্মুলা দিয়ে ঠিক হয়, পিউ ডি ইকুয়াল টু এম বাই 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস এম ইউ স্কয়ার বাই 2 কেটি ডিউ। আর এখানে এমটা হচ্ছে মাস অফ এ সিঙ্গেল মলিকুল, আর কেটা হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট। এবার এখানে আমি উপর নিচে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দিতাম, একটা মলিকুলের মাস তাকে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে গুণ করলাম, এখানে কে তার সঙ্গে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে গুণ করলাম, তাহলে উপরটা হয়ে গেল মোলার মাস, নিচেরটা রয়ে গেল হচ্ছে আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তার মানে এইখান থেকেও করতে পারে, এখান থেকেও তুমি করতে পারো। ক্যাপিটাল এম বাই 2 পাই আর টি টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস ক্যাপিটাল এম ইউ স্কয়ার বাই 2 আর টি ইন্টু ডি। আচ্ছা এবারে তুমি যদি গ্রাফিক্যালি ব্যাপারটাকে দেখো, যে ওয়াই অ্যাক্সিস বরাবর এই প্রবাবিলিটি পিউটাকে প্লট করছো, আর এক্স অ্যাক্সিস বরাবর ইউ যদি প্লট করা হয়, এই ধরনের একটা ছবি দেখতে পাচ্ছ। এই ধরনের ছবিগুলো গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। তো গাউসিয়ান ডিস্ট্রিবিউশনে
তোমার যেটা পিক হাইটটা সেটা বেসিক্যালি এই জিনিসটা, কারণ ইউতে যখন জিরো এই পার্টটা চলে গেল, তা এই জিনিসটা এম বাই টু পাই টু দি পাওয়ার হাফ। এবারে তুমি ডান দিকে যাও বাঁ দিকে যাও, পিউটা তোমার দেখো কমছে গসিয়ান ডিস্ট্রিবিউশনের মতো করে, ফাইনালি সেটা জিরোর দিকে যাচ্ছে। আচ্ছা, এবারে এই যে ছবিটা, এই ইউইকাল টু জিরোর অ্যাবাউটে সিমেট্রিক বলে অ্যাভারেজ যে ভেলোসিটি ওয়ান ডাইমেনশন সেটা জিরো হয়, মোস্ট প্রবাবল ভেলোসিটিটাও তোমার জিরো হয়। কিন্তু যদি শুধুমাত্র পজিটিভ এক্স ডিরেকশন বা শুধুমাত্র নেগেটিভ এক্স ডিরেকশনে তুমি ভাবো, শুধুমাত্র পজিটিভ এক্স ডিরেকশন অ্যাভারেজ ভেলোসিটি বা শুধুমাত্র নেগেটিভ এক্স ডিরেকশন অ্যাভারেজ ভেলোসিটিটা, সেটা হচ্ছে তোমার ওই থ্রি ডাইমেনশনে যে অ্যাভারেজ স্পিড তার 1/4 হয়, তাহলে 1/4 রুট ওভার 8 কেটি বাই পাই এম বা 1/4 সি অ্যাভারেজ ইন থ্রি ডাইমেনশন। আচ্ছা, এবার টেম্পারেচারটা এখানে যেমন এই যে ছবিটা তুমি এঁকেছো, এই ছবিটাতে একটা গ্যাস এম ফিক্স করা হয়েছে, টেম্পারেচারটা ফিক্স করা হয়েছে। এবারে ধরো আমি মাসটাকে ফিক্স রেখে, অর্থাৎ কোন পার্টিকুলার গ্যাস সেটাকে ফিক্স রেখে টেম্পারেচার যদি বাড়াই, তাহলে ছবিটা কি হচ্ছে দেখো। এই যে যেটা বেশ পিকটা যেটা বেশি সেটা হচ্ছে টি ওয়ান টেম্পারেচারে, যখন তুমি টেম্পারেচার বাড়াচ্ছ এই পিক হাইটটা আস্তে 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 কমছে। আর দেখো তোমার এই দূরের দিকে, অর্থাৎ ইউ যখন অনেকটা বেশি বা ইউ যখন অনেকটা কম, তখন কিন্তু দেখো জিনিসটা উল্টে যাচ্ছে। মানে বেসিক্যালি কি হচ্ছে, টেম্পারেচার যখন বাড়াচ্ছি তাহলে হাইটটা কমে গেল, আর হাইটটা জাস্ট কমে গেছে এবং সাইডে তোমার এটা বেড়ে যাচ্ছে, তার মানে এটা দাঁড়াতে ক্ষেত্রে আস্তে আস্তে ফ্ল্যাট হচ্ছে। এবারে যদি এমন হতো যে টেম্পারেচারটা তুমি টেন্স টু ইনফিনিটি করে দিলে, তাহলে একদম প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে যেত, ইউ অ্যাক্সিস হয়ে যেত। আর টেম্পারেচার টেন্স টু জিরো করে দিত, তার মানে একটা জিরোর অ্যাবাউট হচ্ছে অয়েল পিক হতো, অনেক লম্বা হাইট হয়ে গেছে এটা। আচ্ছা, এবার টেম্পারেচার ফিক্স থেকে যদি দুটো ডিফারেন্ট গ্যাস নাও যাদের মোলার মাসগুলো আলাদা, তখন দেখো যার মোলার মাস বেশি সেটা হচ্ছে শার্প হচ্ছে, আর যার মোলার মাস কম সে হচ্ছে ফ্ল্যাট হয়ে যেতে চাইছে। যাই হোক না কেন, একটা কিন্তু মাথায় রাখবে যে এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটা কিন্তু সবসময় ওয়ান হবে। তাহলে দেখো আমি এখানে এই যেটা করলাম যে ওয়ান ডাইমেনশনে ম্যাক্সওয়েলস ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলাটাকে লিখলাম, লিখে তার প্রত্যেকটা টার্ম ইন্ট্রোডিউস করলাম, তাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার পরে প্রথমটা বললাম এটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। এই গাউসিয়ান ডিস্ট্রিবিউশন মানে এই পার্টিকুলার টাইপ অফ ডিস্ট্রিবিউশন এটা একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। এই গাউসিয়ান ডিস্ট্রিবিউশন থেকে পরিষ্কার দেখা যাচ্ছে অ্যাভারেজ ভেলোসিটিটা জিরো, মোস্ট প্রবাবল ভেলোসিটিটা জিরো। কিন্তু কোনো একটা শুধু পজিটিভ ডিরেকশনে বা শুধু নেগেটিভ ডিরেকশনে যদি তুমি অ্যাভারেজ ভেলোসিটি বের করো, সেটা হচ্ছে থ্রি ডাইমেনশনে অ্যাভারেজ স্পিড তার 1/4 হয়। আর টেম্পারেচার চেঞ্জ করলে ছবির নেচারটা কেমন দাঁড়াচ্ছে, টেম্পারেচার আর মোলার মাসটা চেঞ্জ করলে ছবির নেচারটা কেমন দাঁড়াচ্ছে, এই দুটো আমি এখানে দেখে নিতে পারলাম। আচ্ছা, ওয়ান ডাইমেনশনে অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা হাফ কেটি হয় এটা। আর যদি হাফ এম ইউ আর এম এস স্কোয়ার হচ্ছে হাফ কেটি, তাহলে এখানে ওয়ান ডাইমেনশনে আর এম এস ভেলোসিটি এটা এখানে রুট ওভার অফ কেটি বাই এম বা রুট ওভার অফ আর টি বাই ক্যাপিটাল এম। তাহলে ওয়ান ডাইমেনশনে দেখো যে যে ইনফরমেশন গুলো দরকার ওয়ান ডাইমেনশন স্পিড ডিস্ট্রিবিউশন, সেই ইনফরমেশন গুলো আমি দিয়ে দিলাম। দেখো কোনো কিছু অসুবিধা আছে? ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ওয়ান ডাইমেনশনে যে যে ইনফরমেশন গুলো বলেছে সেই ইনফরমেশন গুলো কোয়াইট কমন, তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। ঠিক আছে, হলো। আর এবারে চলে এসো টু ডাইমেনশনে। টু ডাইমেনশন যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ সি অ্যান্ড সি প্লাস ডিসি, মানে এখন হচ্ছে তুমি ধরো একটা প্লেন আছে, একটা এতে মানে আগেরটা যেমন মলিকুলটা লাইন বরাবর যাচ্ছিল, এখন ধরো একটা টেবিলের উপর দিয়ে যাচ্ছে বা মেঝে দিয়ে যাচ্ছে, মানে সে হাইটটা নেই কিছু, কিন্তু সে এদিক ওদিক যেতে পারছে আর কি এটা। তাহলে এখানে দেখো যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ সি অ্যান্ড সি প্লাস ডিসি, তার ফর্মুলাটা হচ্ছে সিম্পলেস্ট এম বাই কেটি সি ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2k এটা। আর এটা যদি ইন্ডিভিজুয়াল মলিকুলের মাস এবং বোলম্যান কনস্ট্যান্ট এটা না ভেবে উপর নিচে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দাও, তাহলে সেটাকে তুমি ক্যাপিটাল এম বাই আর টি সি ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2r দিচ্ছি। আর এবারে টেম্পারেচার এবং মাসটাকে কনস্ট্যান্ট রেখে তুমি যদি ছবি আঁকো, তাহলে এই যে পিসি ভার্সেস সি ছবি আঁকছি, দেখো প্রথমে এটা বাড়ছে ম্যাক্সিমামে পৌঁছেছে, তারপর কমছে। কিন্তু বাড়াটাকে খেয়াল রাখবে, এই যে বাড়ছে এই যে বাড়াটা এইটা কিন্তু লিনিয়ার, কারণ এই যে সি এর সঙ্গে সে লিনিয়ার। মানে ব্যাপারটা কি হচ্ছে একটু বলি, যে যদি মানে এগুলো সব ক্ষেত্রেই কাজে লাগবে। যদি এরকম সিচুয়েশন হয় যে একটা পলিনোমিয়াল পার্ট একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে, তাহলে পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করবে যখন হচ্ছে সিটা ছোট, আর এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে যখন সিটা বড়। তা সি যখন ছোট তখন সেটা বেসিক্যালি সি এর সঙ্গে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে পিসিটা, সেখানে প্রথমে লিনিয়ারলি বাড়ছে। যখনই তোমার
স্পিডটা অনেক বেশি হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কেটি, সেইটা যখন বেশি হয়ে যাবে ওভারঅল জিনিসটা হচ্ছে মানে তখন এই মানে গুণ মানে এইটা হচ্ছে ফ্র্যাকশন একের থেকে কম। এবারে যখন তোমার স্পিডটা বেশ বেশি হয়ে গেল, এই পার্টটা একের থেকে এত এত ছোট হয়ে যাচ্ছে, তখন এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করছে। তাহলে এটা যখন ছিল না লিনিয়ারলি বাড়ছিল, এটা যখন এসে গেল সেটা কমতে চাইছে, সেখানে এটা লিনিয়ারলি বেড়ে ম্যাক্সিমাম দিয়ে কমতে চাই। আচ্ছা এবার তুমি দুটো ডিফারেন্ট টেম্পারেচারে দেখি, যত এই টেম্পারেচার বাড়ালে আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা এই যেটা পিক এটা টি ওয়ান টেম্পারেচার, যখন ফ্ল্যাট হচ্ছে সেটা মানে এই যে টেম্পারেচারটা বাড়িয়ে টি টু করেছে, এটা আস্তে আস্তে ফ্ল্যাট হচ্ছে। আচ্ছা টেম্পারেচার ফিক্স থেকে যদি মোলার মাসটাকে পাল্টানো হয়, তাহলে দেখো যার মোলার মাসটা বেশি সেটা পিক, আর যার মোলার মাসটা কম সেটা আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তাহলে থ্রি ডাইমেনশনে এই স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা তুমি মুখস্থ করলে, তার যে ছবির নেচারটা তোমাকে একটু খেয়াল রাখতে হচ্ছে। এখানে পলিনোমিয়াল পার্ট এক্সপোনেনশিয়াল পার্ট দুটো যেহেতু আছে, তাহলে প্রথমে পলিনোমিয়াল পার্টটা দেখো সি এর সঙ্গে প্রপোর্শনাল লিনিয়ারলি বাড়বে, তারপরে এক্সপোনেনশিয়াল ডিকে করবে। এবারে যদি টেম্পারেচারটা মডিফাই করা হয় বা মোলার মাসটা মডিফাই করা হয়, তাহলে কেমন চেঞ্জটা হচ্ছে তুমি পরিষ্কার দেখতে পাবে। আর এবার টু ডাইমেনশনে কতগুলো ডেটা ডিরাইভ করলে মনে থাকে, ডিরাইভ না করে আমি জাস্ট এটা বলে দিচ্ছি, ইনফরমেশনটা বলে দিচ্ছি। টু ডাইমেনশনে অ্যাভারেজ যে ভেলোসিটি রুট ওভার এইট কেটি বাই পাই এন, মোস্ট প্রবাবল ভেলোসিটি রুট ওভার কেটি বাই টু এম। আর টু ডাইমেনশনে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যে কেটি হয়, এবং সেখান থেকে আরএমএস স্পিডটা বেরিয়ে যাচ্ছে রুট ওভার টু কেটি বাই এম বা রুট ওভার টু আর টি বাই ক্যাপিটাল এম। তাই টু ডাইমেনশনে দেখো এই যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আমি আবার রিপিট করছি। তুমি ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা তুমি দেখলে, সেখান থেকে তুমি যখন পিসি ভার্সেস সি প্লট করছো টি আর এম কে ফিক্স থেকে, প্রথমে একটা লিনিয়ারলি বাড়বে, ম্যাক্সিমাম পৌঁছবে, সেটা কমবে। যদি তুমি দুটো ডিফারেন্ট টেম্পারেচারে পিসি ভার্সেস সি প্লট করো, টেম্পারেচার যত বেশি হবে সেটা আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাওয়ার চেষ্টা করবে। আর ফাইনালি হচ্ছে তুমি যদি মোলার মাসটাকে পাল্টা, যার মাস বেশি হবে সেটা তত শার্প হয়ে যাওয়ার চেষ্টা করবে, মোলার মাস কমে গেলে সেটা ফ্ল্যাট হয়ে যাওয়ার চেষ্টা করবে। টু ডাইমেনশনে অ্যাভারেজ স্পিড, মোস্ট প্রবাবল স্পিড তুমি বের করতে পারো, টু ডাইমেনশনে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করতে পারো, সেখান থেকে আরএমএস স্পিডটাকে তুমি বের করে করতে পারো। তা টু ডাইমেনশনে যে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন, সেখানে যা যা ইনফরমেশনগুলো বলার দরকার আমি বললাম। আর এবার টু থেকে যখন থ্রি ডাইমেনশনে যাচ্ছ তুমি, এখন হচ্ছে এটা রিয়েলিস্টিক সিচুয়েশন যেখানে মলিকুলটা যে কোনো ডিরেকশনে যেতে পারে, তখন ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা পিসিডিসিটা হচ্ছে 4 পাই এম বাই 2 পাই কেটি টু দি পাওয়ার 3 বাই 2 সি স্কয়ার টু দি পাওয়ার মাইনাস এম সি স্কয়ার বাই 2 কেটি ইনটু ডিসি। আর এবারে দেখো এখানে একটা পলিনোমিয়াল পার্ট আছে, এক্সপোনেনশিয়াল পার্ট আছে। যদি টি আর এম ফিক্সড হয়, প্রথমে সি স্কয়ারটা ডমিনেট করবে, অর্থাৎ সেটা পিসিটা সি স্কয়ারের মতো বাড়বে, এটা ম্যাক্সিমামে পৌঁছবে, তারপর তোমার সেটা কমবে। এটা এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাহলে আগেরটা দেখো, আগের ছবিটায় হচ্ছে এটাও বাড়ছে, ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, কমছে, এটাও বাড়ছে, ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, কমছে। কিন্তু এই দুটো তফাৎ হচ্ছে এইখানে বাড়াটা হচ্ছে লিনিয়ার, এই যে লিনিয়ার, আর এইখানে বাড়াটা হচ্ছে দেখো বেশ কুইক। এটা মানে বেসিক্যালি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের মতো দেখতে, ওটা ওয়াই ইকুয়াল টু এক্স এর মতো দেখতে, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের মতো দেখতে। আর এবার টেম্পারেচার যখন বাড়াবো, তখন ওই যে আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন টেম্পারেচার টেন্স টু জিরো হলে এটা ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর যাবে, টেম্পারেচার টেন্স টু ইনফিনিটি হলে এটা হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর যাবে। এটা আর মাস যখন পাল্টাচ্ছ তুমি, তখন মোলার মাস বাড়লে হচ্ছে সেটা আরো আরো পিকড হয়ে যাচ্ছে, আর মোলার মাস কমলে সেটা ফ্ল্যাট হয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা তিন রকমের ছবি আমি দেখলাম, যে একটা হচ্ছে জাস্ট সিম্পলি টেম্পারেচার এবং মানে টি এবং এম ফিক্স থেকে, দু নম্বর হচ্ছে এমটাকে ফিক্স থাকে কিন্তু দুটো ডিফারেন্ট টেম্পারেচারে, তারপর হচ্ছে টেম্পারেচার ফিক্স থাকে দুটো ডিফারেন্ট মাসের জন্য। আর এবারে তোমার দেখো অ্যাভারেজ স্পিড বের করতে পারছে রুট ওভার এইট কেটি বাই পাই এম, মোস্ট প্রবাবল স্পিড বের করতে পারছে রুট ওভার টু কেটি বাই এম। মানে মোস্ট প্রবাবল স্পিড মানে কি, একটা স্পিড যেখানে পিসিটা ম্যাক্সিমাম, সেটা বের করতে গেলে এর ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে জিরো করে ফেলা, সেখান থেকে মোস্ট প্রবাবল স্পিডটা বেরোবে রুট ওভার টু কেটি বাই স্মল এম বা রুট ওভার টু আর টি বাই ক্যাপিটাল এম। আচ্ছা এবারে তুমি কাইনেটিক এনার্জি ইন থ্রি ডাইমেনশন, এটা টু ডি হয়ে গেছে, কাইনেটিক এনার্জি ইন থ্রি ডাইমেনশন, কাইনেটিক এনার্জি ইন থ্রি ডাইমেনশন সেটা 3/2 কেটি হয়। আর এবারে যেহেতু কাইনেটিক এনার্জি হাফ এম সি আর এম এস স্কয়ার তুমি লিখতে পারো, সেটা 3/2 কেটি, এখানে সি আর এম এসটা রুট ওভার 3 কেটি বাই এম হয়ে গেল। এখানে সিআরএমএস, সি অ্যাভারেজ, সি মোস্ট প্রবাবল, এদের মধ্যে সিআরএমএস সবচেয়ে বড়, √3, সি অ্যাভারেজ রুট ওভার 8 আবার পাই, সি মোস্ট প্রবাবল √2। এটা
এটা যদি তুমি এতে করো, ফ্র্যাকশনে করো, তাহলে 1.224:1.128:1, মানে মোস্ট প্রবাবল স্পিড যেটা তার থেকে অ্যাভারেজ স্পিড বড়, অ্যাভারেজ স্পিড থেকে আরএমএস স্পিড বড়। এটা তো দেখো, থ্রি ডাইমেনশনটা যদি মোস্ট পপুলার, তাহলে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা মুখস্থ করবে। পিসি ভার্সেস সি প্লটটা কেমন দেখতে হবে, টেম্পারেচার এম ফিক্স রাখলে সেটা তুমি দেখবে, মাস ফিক্স থেকে টেম্পারেচার বাড়ালে কেমন দেখতে হয় দেখবে, টেম্পারেচার ফিক্স থেকে মাস বাড়ালে কেমন দেখতে হয় দেখবে। এবারে অ্যাভারেজ ভেলোসিটি, মোস্ট প্রবাবল ভেলোসিটি আর আরএমএস ভেলোসিটি তোমাকে ক্যালকুলেট করতে হবে, তার সঙ্গে অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা আমাদের সঙ্গে ঢুকে যাচ্ছে। আচ্ছা, এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন স্পিড যদি বলো, সিগমা সি রুট ওভার অফ সি স্কোয়ার অ্যাভারেজ মাইনাস সি অ্যাভারেজ স্কোয়ার, এটাকে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর ভ্যারিয়েন্স অফ স্পিড হচ্ছে তোমার এইটা স্কোয়ার, সিগমা সি তার স্কোয়ার, সি স্কোয়ার অ্যাভারেজ মাইনাস সি অ্যাভারেজ। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভ্যারিয়েন্স শুধু ফর্মুলাটা মুখস্থ রাখলেই চলবে। সি অ্যাভারেজ এবং সি স্কোয়ার অ্যাভারেজ যদি ক্যালকুলেট করে ফেলতে পারো, মানে আরএমএস স্পিড যেটা তার স্কোয়ারটাই হচ্ছে সি স্কোয়ার অ্যাভারেজ, আর তোমার সি অ্যাভারেজ তো তুমি জানো, এটাকে তুমি বসাবে, বসিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্স ক্যালকুলেট করে ফেলতে পারবে। আচ্ছা, এবারে দেখো তোমার পিক হাইটটা যদি দেখো, সেটা হচ্ছে যে পিক হাইট মানে হচ্ছে তোমার সি ইকুয়াল টু সি মোস্ট প্রবাবল পিসির ভ্যালুটা কত। ওয়ান ডাইমেনশনে সেটা রুট ওভার অফ এম বাই টু পাই কেটি, টু ডাইমেনশনে সেটা রুট ওভার অফ এম বাই কেটি ই, থ্রি ডাইমেনশন ওয়ান ওভার রুট ওভার টোয়াইস এম বাই পাই কেটি। এটা হচ্ছে পিক হাইটটা তুমি যদি বের করো তুমি দেখতে পারো। তাহলে পিক হাইটটা দেখো প্রত্যেক ক্ষেত্রেই মাসটা বাড়লে পিক হাইট বাড়ে, আর টেম্পারেচার বাড়লে হচ্ছে পিক হাইটটা তোমার কমে। এটা তাকে এখানে যেটা তাই হয়েছে যে টেম্পারেচার পিক হাইটটা টেম্পারেচার বাড়ালে কমে, আর মাসটা তোমার তোমার মানে মাসটা যদি কমানো হয় তাহলে সেটা আস্তে আস্তে তোমার পিক হচ্ছে, মানে যে এম এর সঙ্গে তোমার রুট ওভার অফ এম এর সঙ্গে প্রপোর্শনাল, আর টি এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, এবারে যদি টু ডাইমেনশন বা থ্রি ডাইমেনশন টোটাল প্রবাবিলিটি ক্যালকুলেট করো, তাহলে সেটাকে ইন্টিগ্রেট করবে, জিরো টু ইনফিনিটি পিসি দিছি, এটা ওয়ান বেরোবে। আর তুমি যদি করো তোমার ওয়ান ডাইমেনশনে করো, ওয়ান ডাইমেনশনে কিন্তু লিমিটটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পিউ ডিউ, সেটা হচ্ছে ওয়ান হবে। কারণ যেহেতু টু ডাইমেনশন বা থ্রি ডাইমেনশন একটা স্পিড, সেটা কখনো নেগেটিভ হতে পারে না, সেটা কখনো নেগেটিভ হতে পারে না, ঠিক আছে। এটা সেই জন্য জিরো থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন, কিন্তু ওয়ান ডাইমেনশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। আর অ্যাভারেজ স্পিডটা তোমার টু ডি এবং থ্রি ডিতে যখন ক্যালকুলেট করবে, তখন সি অ্যাভারেজটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি সি পিসিডিসি, এই ফর্মুলা থেকে করতে হয়। আর ওয়ান ডাইমেনশনে অ্যাভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করতে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইউ পিউ ডিউ। মানে এই যে কিছু কিছু ডেটা আমি জাস্ট লিখে গেছি ট্যাবুলার ফর্মে, তোমার ধরো তুমি এই বিভিন্ন রকম আর কি, যে মোস্ট প্রবাবল স্পিড কত, অ্যাভারেজ স্পিড কত, আরএমএস স্পিড কত, সেগুলো বের করবে কি করে। যদি ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে পিসিডিসিটা বের করে নাও, তারপরে সি অ্যাভারেজ মানে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি সি পিসিডিসি, ইউ অ্যাভারেজ মানে ইন্টিগ্রেশন মাইনাস প্লাস ইনফিনিটি ইউ পিউ ডিউ। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যখন ক্যালকুলেট করছো, সেটা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক হাফ এম ইন্টু সি স্কোয়ার অ্যাভারেজ, এটা মানে কাইনেটিক এনার্জি হাফ এম সি স্কোয়ার, যখন অ্যাভারেজ করছি সি স্কোয়ার অ্যাভারেজ হয়ে গেল, তো মানে এই সি স্কোয়ার অ্যাভারেজ থেকে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি সি স্কোয়ার পিসিডিসি, এটা হয়ে গেছে। আর যদি ওয়ান ডাইমেনশনে করে, সেটা হাফ এম ইউ স্কোয়ার অ্যাভারেজ, সেটা হচ্ছে হাফ এম ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইউ স্কোয়ার পিউ ডিউ। মানে এইগুলো জাস্ট বলে দিলাম যে তুমি যদি কখনো ভুলে যাও কোনো একটা ডেটা, তাহলে এটা হবে যে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলাগুলো তো মুখস্থ করতেই হচ্ছে, এটা বারবার বারবার ব্যবহার করতে করতে মুখস্থ হয়ে যায়। সেখান থেকে তুমি অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, আরএমএস স্পিড কি করে বের করতে হয় সেটা তুমি করে ফেলতে পারো। আর একটা জিনিস বলি, যখন এই ইন্টিগ্রেশনগুলোকে করবে, করার সময় তুমি দেখবে যে এরকম সিচুয়েশন অ্যারাইজ করতে পারে মূলত ওয়ান ডাইমেনশনে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ ইউ ডিউ। এরকম ইন্টিগ্রেশন যদি আসে, সেটা জিরো হয়ে যাবে যদি এটা অড ফাংশন হয়, অর্থাৎ এফ অফ মাইনাস ইউ ইকুয়াল টু মাইনাস এফ ইউ হয়। আর যদি এটা ইভেন ফাংশন হয়, তাহলে ওটা টু ইন্টু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এফ ইউ ডিউ, এইরকম করে নিয়ে তারপরে তোমাকে ইন্টিগ্রেশনটাকে করতে হবে। আর এবার ইন্টিগ্রেশনগুলো যখন করছো, তুমি যদি সত্যি করো, তোমাকে দেবে গামা ফাংশনটাকে ব্যবহার করতে হবে। গামা ফাংশনটা কি না, ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এটাকে গামা এন বলে। আর সে রেকারশন রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, গামা এন প্লাস ওয়ান হচ্ছে এন গামা এন। যখন এনটা ইন্টিগ্রাল হয়, তখন গামা এন প্লাস ওয়ানটা এন ফ্যাক্টোরিয়াল হয়ে যায়, গামা ওয়ান ইকুয়াল টু ওয়ান, গামা হাফ ইকুয়াল টু রুট পাই। তার মানে এই যে তোমার
ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে অ্যাভারেজ স্পিড বলো, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বলো, আরএমএস স্পিড বলো, ইত্যাদি ইত্যাদি যে বের করা, তাহলে ফর্মুলাটা কেমন লিখতে হয় তুমি বুঝে গেছি। যে নর্মালাইজ প্রবাবিলিটি যদি হয় তাহলে ডিনোমিনেটরে কিছু থাকবে না, নিউমারেটরে হচ্ছে তোমার এইসব জিনিস, মানে নিউমারেটরে তো মানে বেসিক্যালি কি হচ্ছে, যখন একটা অ্যাভারেজ ক্যালকুলেট করো না, অ্যাভারেজ ক্যালকুলেট করে নিচে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি পিসিডিসিটা লিখে ফেলতে হয়। কিন্তু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি পিসিডিসি কিন্তু ওয়ান, শুধু এইটুকু লিখলেই তোমার চলছে। তাহলে এবারে কি হচ্ছে, ইন্টিগ্রেশন গুলো করতে হবে, করলে মানে এই ইকুয়েশনের দ্বারা পিসিডিসির এক্সপ্রেশনটা বসালে বসে ইন্টিগ্রেট করবে, বা এই এক্সপ্রেশনে পিউ ডিউ এক্সপ্রেশন থেকে বসালে সেখান থেকে ইন্টিগ্রেট করবে। সিমিলারলি পরের ক্ষেত্রে তাই। এবারে ইন্টিগ্রেশন করার সময় তুমি এইটা মাথায় রাখবে যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ ইউ ডিউ, এটা জিরো হয়ে যাবে যদি একটা অড ফাংশন হয়, এটা টু ইন্টু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এফ ইউ ডিউ হবে যদি এটা তোমার ইভেন ফাংশন। এবারে তুমি এটা বললাম যে যখন ইন্টিগ্রেশন গুলো করতে গিয়ে দেখবে আরেক জায়গায় তুমি সমস্যায় পড়তে পারো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন গুলো বেশ কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তখন এরকম একটা ফর্ম তুমি তৈরি করে ফেলতে পারবে, ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, সেটা হচ্ছে গামা এন। আর এই তিনটে কিন্তু মনে রাখবে, গামা এন প্লাস ওয়ান হচ্ছে এন গামা এন, এন যদি ইন্টিগ্রেট হয় তাহলে এটা এন ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, গামা ওয়ান মানে ওয়ান, গামা হাফ মানে হচ্ছে রুট ফাইভ। আচ্ছা, আর এক রকমের ইন্টিগ্রেশন একটা স্পেশাল টাইপ অফ প্রবলেম করতে কাজে লাগবে। তুমি দেখবে যখন কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন করব, তখন ওই হোয়াট ইজ দ্য মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু সার্টেন থ্রেশহোল্ড, এরকম একটা জিনিস তোমাকে ক্যালকুলেট করতে হয়। তখন কিন্তু গামা ফাংশন সব ইন্টিগ্রেশনটা হবে না, তখন তোমার এরার ফাংশন লাগবে। এরার ফাংশনটা খুব পপুলার, টু বাই রুট পাই ইন্টিগ্রেশন জিরো টু জেড ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে, সেটাকে এরার ফাংশন অফ জেড বলা হচ্ছে। আচ্ছা, এখান থেকে যদি লিমিটটা জেডটা জিরো হয়ে যেত তাহলে এরার ফাংশন অফ জিরো হতো, সেটা জিরো। আর এটা যদি ইনফিনিটি হতো, এরার ফাংশন ইনফিনিটি ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, এবারে তুমি যদি ওয়ান মাইনাস এরার ফাংশন করো তাহলে সেটা হচ্ছে কোএরার ফাংশন চাই। যখন এরার ফাংশন ইনফিনিটি ওয়ান, তখন কোএরার ফাংশন মানে ই আর এফ সি কমপ্লিমেন্টারি এরার ফাংশন বা কোএরার ফাংশন। তাহলে এরার ফাংশন অফ ইনফিনিটি ওয়ান হলে কোএরার ফাংশন অফ ইনফিনিটি সেটা জিরো হয়। এরার ফাংশন অফ জিরো যদি জিরো হয় তাহলে এরার ফাংশন অফ কোএরার ফাংশন অফ জিরোটা ওয়ান হয়। তাহলে এই যে একটা স্পেশাল কাইন্ড অফ ইন্টিগ্রেশন, জাস্ট ফর্মুলা লেখা হলো আর কি, যেটাকে এরার ফাংশন বা কোএরার ফাংশন বলে। কাইনেটিক থিওরি অফ গ্যাসে তোমার মূলত ফ্র্যাকশন অফ মলিকুল হ্যাভিং এনার্জি গ্রেটার ইকুয়াল টু সার্টেন থ্রেশহোল্ড, এই ধরনের প্রবলেম ক্যালকুলেট করতে গেলে তোমার কিন্তু এরার ফাংশনটা লাগবে। আচ্ছা, এবারে এটা ক্ষেত্রে তোমাকে জাস্ট এটা খালি দেখানো হয়েছে যে এই যে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি টু পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা যদি করো তাহলে হাফ রুট পাই বেরোচ্ছে, তাহলে এটা যদি এদিকে নিয়ে চলে আসো, টু বাই রুট পাই ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি টু পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা ওয়ান হবে। তার মানে এটা গ্রাফিক্যালি হচ্ছে যে এইখান থেকে শুরু করে এই পুরো জায়গাটাকে যদি তুমি ইন্টিগ্রেট করতে, তাহলে সেটা হচ্ছে তোমার ওয়ান হতো। এবার আমি চাইছি কি না, এরার ফাংশন যখন ক্যালকুলেট করব তখন হচ্ছে তুমি একটা জিরো থেকে জেড পর্যন্ত চাইছো, এই যে জিরো থেকে জেড পর্যন্ত চাইছো। তাহলে দেখো এইটা যদি জেড হয় তাহলে এদিকটা হয়ে গেল এরার ফাংশন, আর যেটা রেস্ট পড়ে রইবে সেটা হচ্ছে তোমার কোএরার ফাংশন। গ্রাফিক্যালি হচ্ছে তুমি এই যদি গাউসিয়ান ডিস্ট্রিবিউশন করতে ডান দিকটা থাকতো বাঁ দিকটা থাকতো, কিন্তু আমি শুধুমাত্র ডান দিকটা নেব, আর লিমিটটা জিরো থেকে ইনফিনিটি অবধি এটা। এবারে একটা সার্টেন জেড ভ্যালু আছে, তাহলে এই যে জিরো থেকে জেড পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটা তোমার এরার ফাংশন, আর তার পরের যে পার্টটা সেটা হচ্ছে তোমার কোএরার ফাংশন। গ্রাফিক্যালি এরার এবং কোএরার ফাংশনের মানে হচ্ছে তোমার বেসিক্যালি এইটা। আচ্ছা দেখো, তাহলে আমি এই যতখানি পার্ট কভার করলাম একটু খেয়াল করো এইটা, যে তোমরা যখন গেসিয়াস স্টেটটা আমরা পড়িয়েছি, গেসিয়াস স্টেট পড়ার সময় আমরা কতগুলো ক্লাস ব্যবহার করেছি একটু খেয়াল করো। প্রথম ক্লাসে একদম প্রথমে যে জিনিসগুলো আলোচনা করলাম একদম এম্পেরিক্যাল গ্যাস ল, এটা মানে বেশ 2 ঘন্টা টানা যদি পড়ানো হয় তাহলে তোমার এই প্রথম যে পার্টটা, মানে প্রথম পার্টটা তুমি শেষ করতে পারো। মানে যেখানে তোমার এম্পেরিক্যাল, এই যে প্রথমে এই একদম শুরুতে স্টেটস অফ ম্যাটার বলতে আমি কি বুঝছি, তার কতগুলো কত রকমের স্টেটস অফ ম্যাটার হয়, তার জেনারেল প্রপার্টিজ অফ গ্যাসিয়াস স্টেট বলে দেবো, এম্পেরিক্যাল গ্যাস ল সবগুলোকে বলবো উইথ তোমার বিভিন্ন এক্সপ্লেনেশন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তোমার কম্বাইন্ড গ্যাস ল বলছি, হ্যাঁ, আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট, ডাল্টনস ল, অ্যামোগাড্রোস ল, গ্রাউন্ডস ল অফ ইকুয়েশন ইত্যাদি বলবো।
এই পর্যন্ত প্রথম ক্লাসে মোটামুটি ভাবে বলা হয়। এবারে আমি যেহেতু এটা তুমি জ্যামের জন্য প্রিপারেশন হচ্ছে, আরো 3-4টে কনসেপ্ট এখানে বলে দিয়েছি। মাস ডেনসিটি বলতে আমি কি বুঝছি, ভেপার ডেনসিটি বলতে কি বুঝছি, অ্যাবনর্মাল ভেপার ডেনসিটি কি, আর অ্যাভারেজ মোলার মাস কি করে বের করবে, বা অ্যাভারেজ মোলার মাসটা অ্যাকচুয়ালি কি, এটা তোমাকে প্রথমে বলতে হবে। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে তোমার 2 ঘন্টা তো লাগেই, বা তার থেকে একটু বেশি সময় লাগে। তাহলে সেইটা আমি খুব কুইকলি বললাম। তোমাকে কিন্তু এটা মানে জ্যামে বা কম্পিটিটিভ পড়াতে গেলে এত তাড়াতাড়ি বলতে হবে, তবে সার্টেন টাইমের মধ্যে তুমি এটাকে শেষ করতে হবে। তো তোমাকে যেটা করতে হবে, এইটা তুমি মানে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড দেখো, তাহলে তোমার কাজটা হয়ে যাবে। যদি কোনো একটা জায়গা মনে হতে পারে যে এটা কি করে এলো দেখি তো, তখন আমরা যা পড়িয়েছিলাম তার খাতাটা বা নোটপত্র যেগুলো পিডিএফ পাঠিয়েছিলাম, বা যে বইপত্র আমাদের আছে সেই বই থেকে তুমি পেয়ে যাবে। তারপরে হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস। এই কাইনেটিক থিওরি অফ গ্যাসের বেসিক অ্যাজাম্পশনটাকে বলে, এই যে ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস পি ইকুয়াল টু 1 তার রো স্কয়ার, তার ডেরিভেশনটাকে করা। হ্যাঁ, এবং এই কাইনেটিক থিওরি অফ গ্যাসের বেসিক ইকুয়েশন থেকে এম্পিরিক্যাল গ্যাস লজ গুলো ডিরাইভ করা। এই পুরো জিনিসটা আর একটা ক্লাসের মধ্যে বলা হয়। এটা অ্যারাউন্ড 2 ঘন্টার ক্লাসের মধ্যে এই পুরো জিনিসটাকে বলা হয়। এবারে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন বা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যদি আমি আসি, তার এবারে ডেরিভেশন আছে বলে অনেক সময় লাগে। হ্যাঁ, আমরা তো অ্যারাউন্ড মানে 3টে মতো ক্লাস তো দিতে হয় ম্যাক্সওয়েল স্পিড বা ভেলোসিটি ডিস্ট্রিবিউশনে। কারণ এখানে সবকিছু ক্যালকুলেট করে 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 দেখাতে হয়। কিন্তু আমরা এখানে যেহেতু কোনো কিছু ডেরিভেশন করবো না, কোনো কিছু ক্যালকুলেশন করবো না, সেই জন্য ওয়ান ডাইমেনশনে ম্যাক্সওয়েল স্পিড বা ভেলোসিটি ডিস্ট্রিবিউশনে যে সমস্ত ক্যারেক্টারিস্টিক ফিচার বা বৈশিষ্ট্যগুলো আছে, 2 ডাইমেনশনে সমস্ত বৈশিষ্ট্যগুলো, গ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট, গ্রাফগুলোর ডিফারেন্সগুলো কি কি সেগুলোকে দেখা। আর 3 ডাইমেনশনে এগুলোকে দেখবো। এনার্জি ডিস্ট্রিবিউশন আমরা পরের দিন বলবো। এটা তাহলে 1D, 2D, 3D, সেখানে ম্যাক্সওয়েল স্পিড বা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন সংক্রান্ত যা যা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে সেটা আমরা এখানে সামারাইজ করে দিয়েছি। এটা তুমি করতে পারবে। আচ্ছা, তারপরে একটুখানি কেউ যদি ভুলে গিয়ে থাকে যে ঠিক আছে এই যে এক্সপ্রেশনগুলো এখানে ব্যবহার করছি, সেই এক্সপ্রেশনগুলো তুমি মানে কি করে বের করতে হয়, সে বের করার জন্য তোমার এই যে অ্যাভারেজ স্পিড বের করার ফর্মুলা, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করার ফর্মুলা, এবং এই যে অঙ্কগুলোকে কষতে গেলে তোমার এই যে মাইনাস এফ থেকে প্লাস ইনফিনিটি, এফ ইউ ডিফিউ যদি থাকে কখনো আর কি, অড ফাংশন হলে 0 হয়ে যাবে, ইভেন ফাংশনে সেটাকে রাখা, তাহলে আলটিমেটলি 0 টু ইনফিনিটি একটা জিনিস তোমাকে ইন্ডিকেট করতে হচ্ছে। এবং একটা জিনিসের নেচার যেমন সি পিসিডিসি, পিসিডিসির এক্সপ্রেশন আছে, বা ইউ পিউডিউ পিউডিউ এক্সপ্রেশন আছে, ঠিক আছে তো? এগুলো এগুলো বসাও টসাও যদি, তাহলে তুমি দেখবে যে সমস্ত ইন্টিগ্রেশন গুলোকে করতে গেলে তোমার দুটো ফর্মুলা জাস্ট লাগে। একটা ফর্মুলাই 95% কেসে লাগে, যেটা হচ্ছে তোমার গামা ফাংশন, যে গামা ফাংশনটাকে বলেছি। আর একটা পার্টিকুলার টাইপ অফ প্রবলেম, সেটা অবশ্য তোমার 3D এবং 1D এই দুটো ক্ষেত্রে যদি ফ্র্যাকশন অফ মলিকুল হ্যাভিং এনার্জি গ্রেটার ইকুয়াল টু এ সার্টেন থ্রেশহোল্ড আর কি, যদি তোমাকে বের করতে হয় আর কি, তাই এরার ফাংশন এবং তার করসপন্ডিং কমপ্লিমেন্টারি এরার ফাংশন বা কোএরার ফাংশন তোমার লাগে। এই এরার ফাংশন কোএরার ফাংশন 2-4টে কথাবার্তা আমরা বলে দিই। তো দেখো, তাহলে আমাদের এই যে পার্টটা পড়ানো হলো, তার জন্য আমাদের যে লেখা বই ভলিউম 1 তার চ্যাপ্টার 4, 5, 6, 7, চ্যাপ্টার 4, 5, 6, 7, দেখো 4টে চ্যাপ্টার। তার মধ্যে ওই চ্যাপ্টারটা তো বেশ বড় চ্যাপ্টার, যেটা তোমার ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা, এটা বড় চ্যাপ্টার, 7 নম্বর চ্যাপ্টার। এই 4টে চ্যাপ্টার সেইটা তোমাদের রেফারেন্স হিসেবে বা ডিটেলের জন্য তোমরা পড়তে পারবে। এবং দেখো, এইটাকে পড়তে গিয়ে আমি অ্যাকচুয়ালি কি কি কভার করে ফেললাম, এই যে আমাদের সিলেবাসটা ছিল পরপর পর কভার করলাম না, কিন্তু আমি কি কি কভার করে ফেলেছি একটু খেয়াল করো। এই যে আমি দাগ দিয়েছিলাম, দেখো, কাইনেটিক মলিকুলার মডেল অফ এ গ্যাস, এটা আমরা পড়ে ফেলেছি। ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার ভেলোসিটি, এটা আমরা বুঝে গেছি। আর আইডিয়াল গ্যাস বা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট যে জিনিসটা কি, এইটা আমরা বুঝে গেছি। তাহলে এই ছোট্ট যে কনসেপ্টগুলো, সেগুলো আজকে আমরা শিখে গেছি। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, যে তার পরের কিছু কনসেপ্ট, যেটা আমরা যখন ওই লজিক্যালি পরপর পরপর করে বলি, এরপরে যেটা আসবে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন আসবে। তো দেখো কি কি আসবে, এই যে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন আসবে, তারপর ইকুইপার্টিশন প্রিন্সিপাল আছে, তারপর এম্পিরিক্যাল অ্যাপ্লিকেশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, তার মধ্যে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি, মিনিটি পাথ, ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি, ইফিউশন, ভিসকোসিটি, এই পার্টগুলো ওই আলোচনার মধ্যে চলে আসবে লেকচার 2। আর লেকচার 3তে হচ্ছে রিয়েল গ্যাসে চলে যেতে হবে, তাহলে এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস ইন ফেভার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি,
হ্যাঁ, এইটা এইটা খুব ডিটেলে পড়ার দরকার আছে। ভ্যান ডর গ্যাসটাকে পড়তে হবে, ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশন পড়তে হবে। এই হচ্ছে দেখো মোটামুটিভাবে একটা স্ট্যান্ডার্ড জ্যামের সিলেবাসে যেগুলো থাকে। তার মানে আমরা একটা ক্লাস করেছি, সেকেন্ড এবং থার্ড লেকচারে কি কি করবো সেটা আমরা এখানে বলে দিলাম। তো দেখো, তাহলে আজকে মোটামুটি যতখানি পড়ার কথা ছিল সেটা আমরা বলে ফেললাম। ঠিক আছে? কারো কিছু অসুবিধা আছে যা বলেছি সেটা বুঝতে? তা তুমি যেটা করো, আমি এই ভিডিওটা তো দিয়ে দেবো পরে, কিন্তু পিডিএফ তুমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। দিয়ে তুমি ভিডিওটা একদম পর পর আমি তো স্পিডে বললাম, তুমি ধীরে 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 ভিডিওটাকে দেখো। আর বইটাকে খুলে সেই বইয়ের সঙ্গে যদি কোথাও কোনো ডিটেল ডেরিভেশন বা এক্সপ্লেনেশন দরকার পড়ে, বইটা তুমি যেটা হেল্প নিতে পারো, তাহলে তোমার জিনিসটা হয়ে যাবে। 1 মিনিট।